ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 সারা দেশে একই পাঠ্যক্রম চালু করার জন্য 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয়েছিল। 2000 খ্রিস্টাব্দে পুনরায় জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা পর্যালোচনা করার কথা ঘোষণা করে এনসিটি। তারপর 2005 খ্রিস্টাব্দে পুনরায় জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা ঘোষণা করা হয়। বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য। জাতীয় পাঠ্যক্রম রূপরেখার বিশেষ অভিমুখ। জাতীয় পাঠ্যক্রম রূপরেখার বিশেষ অভিমুখ: শিক্ষার্থীর জ্ঞান, প্রবণতা এবং প্রয়োগ দক্ষতার বৃদ্ধি করা। 2. শিক্ষার্থীর পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক প্রয়োজন মেটানো। শিক্ষার্থীর পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক চাহিদা মেটানো। শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তিতে শিক্ষকের অভিমুখীকরণ। স্থানীয় পরিবেশকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীর নতুন জ্ঞান নির্মাণ। স্থানীয় পরিবেশকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীর নতুন জ্ঞান নির্মাণ। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে শিক্ষার লক্ষ্য। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী শিক্ষার লক্ষ্য: 1. শিশুদের গৃহ, কমিউনিটি ও বিদ্যালয়ের নানা অভিজ্ঞতার মধ্যে পারস্পরিক আন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলার কাজে বিদ্যালয় সহায়তা করবে। শিশুদের গৃহ, কমিউনিটি ও বিদ্যালয়ের নানা অভিজ্ঞতার মধ্যে পারস্পরিক অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলার কাজে বিদ্যালয় সহায়তা করবে। আত্মজ্ঞান লাভ শিক্ষার উদ্দেশ্য হবে। আত্মজ্ঞান লাভ শিক্ষার উদ্দেশ্য হবে। আত্ম আবিষ্কারের এক অবিচ্ছিন্ন প্রক্রিয়া হলো এর উপায়। আত্মজ্ঞান লাভ হচ্ছে আত্ম আবিষ্কারের এক অবিচ্ছিন্ন প্রক্রিয়া। নিজেকে জানা, সত্যকে জানা, এগুলো জাতীয় পাঠ্যক্রমের শিক্ষার লক্ষ্য। 3. শিশু ও কিশোরদের অবশ্যই বোঝাতে হবে যে অসৎ, বিদ্বেষপূর্ণ, ক্ষতিকর জীবনযাত্রা অপেক্ষা সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাত্রা উৎকৃষ্ট। গুণের অন্তর্ভুক্ত মানে ভার্চুজের অন্তর্ভুক্ত হলো নৈতিকতা, সত্য ও প্রেমের সংমিশ্রণ। সত্য মানে অন্তরাত্মা থেকে মুক্তি, মানে ফ্রিডম ফ্রম সেলফ ডিসিপেশন। জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহাসিক মূল্যদান ও সংরক্ষণ। জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহাসিক মূল্যদান ও সংরক্ষণ। সাংস্কৃতিক পার্থক্য ব্যক্তিগত বৈষম্যের মতোই গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক পার্থক্য ব্যক্তিগত বৈষম্যের মতোই গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা আমাদের শিশুদের ব্যাপক সামর্থ্য ও দক্ষতা অর্জনে যতটা সম্ভব উৎসাহ দেবে এবং সহায়তা করবে। জ্ঞান কোনো একক ধারণা বা ইউনিটারি কোনো কনসেপ্ট নয়। জ্ঞান কোনো একক ধারণা বা ইউনিটারি কোনো কনসেপ্ট নয়। তাছাড়া জ্ঞানের নানা প্রকারভেদ আছে এবং জানারও নানা উপায় আছে। তাই শিক্ষা অবশ্যই সাহিত্যিক ও শৈল্পিক সৃজনশীলতার উপর বিশেষ গুরুত্ব দেবে। পরীক্ষা নিরীক্ষা বা অবরোহ যুক্তির মাধ্যমে শিশু জ্ঞান আরোহণ করবে। শিক্ষাকে অবশ্যই মুক্তিদায়ী প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে হবে, অর্থাৎ সকল শোষণ, অবিচার যেমন দারিদ্র, লিঙ্গ বৈষম্য, জাতিভেদ প্রথা, সাম্প্রদায়িক ভেদাভেদ থেকে শিশুদেরকে মুক্ত করতে হবে। শিক্ষাকে অবশ্যই মুক্তিদায়ী প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে হবে। নান্দনিক দিক দিয়ে আনন্দময় পরিবেশ শিশু শিক্ষা লাভ করবে। নান্দনিক দিক দিয়ে আনন্দময় পরিবেশে শিশু শিক্ষা লাভ করবে এবং শিশুরা সেই পরিবেশ গড়ে তোলার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। শিক্ষা প্রত্যেক শিশুকে তার দেশ ও জাতি সম্পর্কে গর্ববোধ করতে সমর্থ করবে। একজন বিদ্যার্থী জাতীয় কৃষ্টি ঐতিহ্য সম্পর্কে অবহিত হবে এবং ভারতীয় কৃষ্টি ও মূল্যবোধ সংক্রান্ত ভাবসত্তার লালন করবে। শিক্ষার্থীরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ হবে। সাম্য, ন্যায় বিচার, স্বাধীনতা, সমাজ কল্যাণ, ধর্মনিরপেক্ষতা, মানুষের মর্যাদা ও অধিকারের সম্মান প্রদর্শন করবে। মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা হলো শিক্ষার উদ্দেশ্য। যুক্তি ও বোধের উপর ভিত্তি করে মূল্যবোধগুলি গঠিত হবে এবং দায়বদ্ধতাও গড়ে উঠবে। যুক্তি এবং বোধের উপর ভিত্তি করে মূল্যবোধগুলি প্রতি দায়বদ্ধতাও গড়ে উঠবে। পাঠ্যক্রমে যথেষ্ট অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করতে হবে। স্কুলের শিশুদের মধ্যে দায়বদ্ধতা গড়ে তোলার জন্য কথোপকথন ও আলোচনার স্থান থাকবে। শিশুদের মধ্যে দায়বদ্ধতা গড়ে তোলার জন্য কথোপকথন ও আলোচনার বিশেষ স্থান থাকবে। চিন্তা ও কর্মের স্বাধীনতার মাধ্যমে শিশুরা মূল্যবোধ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। নতুন পরিস্থিতির সঙ্গে নমনীয় ও সৃজনমূলক সঙ্গতি সাধনের উপায় হলো শিখতে শেখা এবং বিশিখন ও পুনর্শিখনের ইচ্ছা। জ্ঞানের এই গঠন প্রক্রিয়াকে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। শিক্ষা শিশুদের মধ্যে কর্মের ক্ষমতা বিকশিত করে। শিক্ষা শিশুদের মধ্যে কর্মের ক্ষমতা বিকশিত করে, যা পরবর্তীকালে শিক্ষার্থী দেশের অর্থনৈতিক প্রক্রিয়াতে এবং সমাজ পরিবর্তনে অংশ নিতে সক্ষম হবে। মানব জীবনের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো সুন্দরকে উপলব্ধি করা। শিল্পকলা ও সাহিত্য চর্চার জ্ঞান রাজ্যের অন্যান্য দিকের সঙ্গে যুক্ত করতে হবে। শিশু সৃজনমূলক ক্ষমতার প্রকাশ ও সৌন্দর্য উপভোগের ক্ষমতা বৃদ্ধির জন্য শিক্ষাকে যোগ্য ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, শিক্ষক শিক্ষণ সম্পর্কে আলোচনা। শিক্ষক শিক্ষণ সম্পর্কে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখায় যা আলোচনা করা হয়েছে সেগুলি হলো: শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে যা শেখাতে হবে, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা, সাম্য, সুবিচার, স্বাধীনতা, মানবিক মর্যাদা, অধিকার সম্বন্ধে মূল্যবোধ গঠন। শিক্ষার্থীর ব্যক্তিগত ও সমষ্টিগত স্বাধীনতা, চিন্তা ও মূল্যবোধ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জনে সহায়তা করবে। সহানুভূতিশীল সংস্কৃতিবান সুনাগরিক গঠন করা। সহানুভূতিশীল সংস্কৃতিবান সুনাগরিক গঠন করা। সমাজের গণতান্ত্রিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ক্ষমতা অর্জনে সাহায্য করা। সমাজের গণতান্ত্রিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ক্ষমতা অর্জনে সাহায্য করা। কৃতকৌশল ও নান্দনিকতা যাতে শিক্ষার্থী সহজে গ্রহণে সক্ষম হয় তা সুনিশ্চিত করা। কৃতকৌশল ও নান্দনিকতা যাতে শিক্ষার্থী সহজে গ্রহণে সক্ষম হয় তা সুনিশ্চিত করা। কাজের মাধ্যমে শিক্ষার্থীর সৃজনশীল ক্ষমতা অর্জনে উপযুক্ত করা। কাজের মাধ্যমে শিক্ষার্থীর সৃজনশীল ক্ষমতা অর্জনে উপযুক্ত করা। শান্তির জন্য শিক্ষার প্রেরণা তৈরি করা। শান্তির জন্য শিক্ষার প্রেরণা তৈরি করা। শিক্ষক শিক্ষার্থীর উৎসাহদাতা, পরামর্শদাতা ও সহায়ক রূপে নিজেদের তৈরি করবেন। শিক্ষার্থীর দৈহিক ও বৌদ্ধিক বিকাশে যথাযথ সদর্থক ভূমিকা নিতে হবে। শিক্ষার্থীর দৈহিক ও বৌদ্ধিক বিকাশে যথাযথ সদর্থক ভূমিকা নিতে হবে। এনসিএফ 2005 এবং নির্মিতিবাদ। এনসিএফ 2005 এবং নির্মিতিবাদ মানে কনস্ট্রাকটিভিজম। নির্মাণ ভিত্তিক পাঠদান প্রক্রিয়া
বা বিকল্প ধারণা বা অ্যালগন, অ্যালগন মানে অল্টারনেটিভ কনস্ট্রাকশন, অ্যালগন মানে হচ্ছে অল্টারনেটিভ কনস্ট্রাকশন নামক শিক্ষা প্রকল্পের উপর ভিত্তি করে এই 2005-এর যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক সেটা গড়ে উঠেছে। যে সকল ধারণাকে ভিত্তি করে এই নির্মিতিবাদ গড়ে ওঠে সেগুলো হলো, কোনো শিশুই ধারণা শূন্যভাবে শ্রেণীতে আসে না, কোনো শিশুই ধারণা শূন্যভাবে শ্রেণীতে আসে না, মানে অ্যালগনভাবে শ্রেণীতে আসে না। ধারণা নির্মাণ করতে হয়, ধারণা নির্মাণ করতে হয়। প্রতিটি শিশুই তার পূর্বজ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা থেকে নতুন জ্ঞান নির্মাণ করে। প্রতিটি শিশুই তার পূর্বতন জ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা থেকে জ্ঞান নির্মাণ করে। বিকল্প ধারণা বা অ্যালকনস শিক্ষার্থীর জ্ঞান নির্মাণের মাত্রা ও গুণগত মান নিয়ন্ত্রণ করে। বিকল্প ধারণা মানে অ্যালকনস শিক্ষার্থীর মান বা নির্মাণের মাত্রা, গুণগত মান নিয়ন্ত্রণ করে। শিক্ষক শিক্ষার্থীকে এমনভাবে সাহায্য করবেন যাতে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গতি রেখে তার জ্ঞান নির্মিত হয়। মানে শিক্ষক কী করবেন, শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা এবং পাঠ্যপুস্তকের মধ্যে একটা সংহতি বজায় রাখবেন। অ্যালগনের উপর ভিত্তি করে শিক্ষার্থীর যে আইকন মানে ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন গড়ে উঠবে, তা নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমেই হবে। সেই প্রক্রিয়াগুলি হলো, এক হচ্ছে নিরীক্ষা মানে পর্যবেক্ষণ করা, পূর্বসূত্র স্থাপন করা, জ্ঞানগত শিক্ষা নিবিশি সহযোগ, ব্যাখ্যা ও নির্মিতি, বহুমুখী ব্যাখ্যা, বহুমুখী উপস্থাপনা। নিরীক্ষা বা পর্যবেক্ষণ মানে অবজারভেশন। দুই হচ্ছে পূর্বসূত্র স্থাপন মানে কনটেক্সচুয়ালাইজেশন, পূর্বসূত্র স্থাপন মানে কনটেক্সচুয়ালাইজেশন। শিক্ষার্থী নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে ধারণা তৈরি করে পাঠ্য বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন করে। শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে ধারণা তৈরি করে পাঠ্য বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই সংযোগ স্থাপন করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কনটেক্সচুয়ালাইজেশন। সহযোগিতা মানে কোলাবোরেশন। শিক্ষার্থী যখন দলবদ্ধভাবে কিছু শেখে তখন তাকে কোলাবোরেশন বলা হয়। শিক্ষার্থীরা যখন দলবদ্ধভাবে কিছু শেখে সেটাকে কোলাবোরেশন বলা হয়। ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন, ব্যাখ্যা ও নির্মিতি। শিক্ষার্থীরা তাদের পর্যবেক্ষণের ধারণাগুলিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করবে এবং নিজেদের বিষয়ে একটি ধারণা গড়ে উঠবে, অর্থাৎ জ্ঞানের নির্মাণ হবে। বহুমুখী ব্যাখ্যা, মাল্টিপল এক্সপ্লেনেশন। শিক্ষার্থীরা নিজেদের দলের মধ্যে আলোচনা করার সঙ্গে সঙ্গে অন্যান্য দলের সঙ্গেও লিখিত পাঠ এবং নিজেদের ব্যাখ্যা দুটোকেই কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাখ্যার পক্ষে যুক্তি দেবে। ব্যাখ্যা ও নির্মিতি মানে শিক্ষকের প্রশ্নগুলির উত্তর দেবে, উত্তর দিতে গিয়ে তারা ব্যাখ্যা করবে, নিজেদের ধারণা দেবে, নিজেদের ধারণার নির্মিতি গড়ে উঠবে। বহুমুখী ব্যাখ্যা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে একটি ধারণা তৈরি হবে, একই ধারণার বহুমুখী ব্যাখ্যা। যেমন শিক্ষক বললেন মানুষ তাঁবুতেও থাকতো, শিক্ষার্থীদের মধ্যে কাউকে শিক্ষক জিজ্ঞেস করলেন যে আদিম যুগে তাঁবু কী দিয়ে তৈরি হতো। কোনো একজন স্টুডেন্ট হয়তো উত্তর দিল কাপড় দিয়ে, আরেকজন বলল না পলিথিন দিয়ে, আরেকজন বলল না চামড়া দিয়ে। শিক্ষক বলবেন যে ঠিক বলেছ, বলে সমস্ত ব্যাখ্যাকেই তিনি গ্রহণ করবেন। এইভাবে বহুমুখী ব্যাখ্যার দ্বারা শিক্ষার্থীদের মধ্যে একটি ধারণা তৈরি হবে যে মানুষ খোলা আকাশের নিচে থাকতো, তারপর গুহায় চামড়া তাঁবুতে থাকতো, পরে ঘরবাড়ি বানিয়েছিল, আমরা নিরাপদে পাকা কাঁচা বাড়িতে বসবাস করি। অর্থাৎ একই বিষয়ের বহুমুখী ব্যাখ্যা, বহুমুখী যে সম্ভাব্য ব্যাখ্যা সেগুলোকে শিক্ষক উৎসাহিত করবেন। পাঠ্য পরিকল্পনায় নির্মিতিবাদের 5E শিখন মডেল গ্রহণ করা হয়েছে। এনসিএফে 5E শিখন মডেল গ্রহণ করা হয়েছে। 5E মানে হচ্ছে, প্রথমে হচ্ছে সংযুক্তিকরণ বা এঙ্গেজমেন্ট, 2 নম্বর হচ্ছে এক্সপ্লোরেশন, 3 নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন, 4 নম্বর হচ্ছে ইলাবোরেশন, 5 নম্বর হচ্ছে ইভ্যালুয়েশন। তাহলে প্রথমে হচ্ছে সংযুক্তিকরণ মানে এঙ্গেজমেন্ট করা, তারপরে উদ্ভাবন করা এক্সপ্লোরেশন, 3 নম্বর এক্সপ্লেনেশন ব্যাখ্যা করা, 4 নম্বর হচ্ছে বিস্তৃত বিবরণ করা ইলাবোরেশন, 5 নম্বর হচ্ছে ইভ্যালুয়েশন। পার্সপেক্টিভ অফ এনসিএফ বা এনসিএফের উদ্দেশ্য, এনসিএফের উদ্দেশ্য হবে, এক হচ্ছে কার উদ্দেশ্য সেটা শিফট করা হবে। এই যে মুখস্থ বিদ্যা এটাকে শিফট করতে হবে, এটাকে পরিবর্তিত করতে হবে। শিফট লার্নিং ফ্রম রোট মেথড। 2 কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল, কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল। শিশুদের যে নলেজ সেটাকে স্কুলের বাইরের পরিবেশের সঙ্গে সংযুক্ত করতে হবে। যে পরীক্ষণের ব্যবস্থা থাকবে, ইভ্যালুয়েশনের যে ব্যবস্থা থাকবে, সেটা ক্লাসরুম লার্নিংয়ের মধ্যেই সেটাকে সংযুক্ত করা হবে। অর্থাৎ পড়ার সঙ্গে ইভ্যালুয়েশনের একটা নিবিড় সংযুক্তিকরণ হবে এবং ইভ্যালুয়েশন বা এক্সামিনেশনটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে, মানে নমনীয় হবে। গণতান্ত্রিক মানসিকতা গড়ে তুলতে হবে। এনসিএফ কিছু বিশেষ দিকের ওপর ফোকাস করেছে, যেমন সেগুলি হলো লার্নিং উইদাউট বার্ডেন আর জয়ফুল লার্নিং উইদাউট বার্ডেন। শিশুদের ওপর থেকে যে চাপ, যে স্ট্রেস বা পীড়ন, সেটা থেকে শিশুদেরকে মুক্তি দেওয়া। শিশুকেন্দ্রিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, শিশুকেন্দ্রিক এবং কর্মকেন্দ্রিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইউনিভার্সাল এনরোলমেন্ট মানে সার্বজনীন শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় সংহতি রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কাস্ট, ধর্ম, সম্প্রদায়, বর্ণ নির্বিশেষে একটি সর্বাঙ্গীন একটি পাঠ্যক্রম তৈরির দিকে নজর দেওয়া হয়েছে। শিশুর হোলিস্টিক ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুরা যাতে তাদের বন্ধুদের সাথে মানে দলবদ্ধভাবে শিক্ষা গ্রহণ করে সেইটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী ভাষা শিক্ষার গুরুত্ব। এনসিএফ অনুযায়ী ভাষা শিক্ষার গুরুত্ব।
এখানে 3টি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সেটাকেই ফলো করা হয়েছে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকেই ফর্মুলেট করা হয়েছে। মিডিয়াম অফ কমিউনিকেশন হচ্ছে মানে মাতৃভাষা, মিডিয়াম অফ কমিউনিকেশন হবে মাতৃভাষা। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই মাদার টাং হবে অথবা কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দিভাষী রাজ্যের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে অন্য কোনো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অথবা ইংরাজি, আর নন হিন্দি স্পিকিং স্টেটের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে হিন্দি অথবা ইংরাজি। নন হিন্দি স্পিকিং স্টেটের ক্ষেত্রে সেটা হবে হিন্দি অথবা ইংরাজি। আর থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি স্পিকিং স্টেটের ক্ষেত্রে হবে থার্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংরাজি। হিন্দি স্পিকিং স্টেটের ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংরাজি অথবা অন্য কোনো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় পাঠ্যক্রমে দ্বিভাষা বা বহু ভাষার কথা বলা হয়েছে। আমরা মাতৃভাষা বা নানা ভাষা শিশু বা তার পরিবার ও সামাজিক পরিবেশ থেকে স্বাভাবিকভাবেই শেখে। বস্তুত শিশুরা সহজাত একটি ভাষা বিভাগ বা ইনেট ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি নিয়ে জন্মগ্রহণ করে। ইননেট ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি নিয়ে তারা জন্মগ্রহণ করে। ভারত ছাড়া এমন কোনো দেশ নেই যেখানে জনগণের ভাষা থেকে শিক্ষার ভাষা আলাদা। ভারত নানা বৈচিত্র্যময় ভাষা শিক্ষার ক্ষেত্রটিকে জটিল করে তুলেছে, তবে তা আবার আমাদের কাছে ভাষা শিক্ষার একটি বিরাট সুযোগও এনে দিয়েছে। বহু শতাব্দী ধরে ভারতবর্ষে নানা ভাষা নানা সংস্কৃতির সহাবস্থানের ফলে পরস্পরের ভাষা সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে, একে অপরের ভাষা অন্যকে সমৃদ্ধ করেছে। আরবি, ফার্সি, তামিল, সংস্কৃত প্রভৃতি প্রাচীন ভাষার ব্যাকরণ কাঠামো, নান্দনিক মূল্য অতি সমৃদ্ধ। ভারতে বহু ভাষাই এদের থেকে শব্দ নিয়ে নিজের ভাষাকে সমৃদ্ধ করে তুলেছে। ভাষা ব্যক্তির জ্ঞানলাভে সহায়তা করবে, ইন্টেলেকচুয়াল নলেজে সহায়তা করবে। ত্রিভাষা সূত্রকে আন্তরিকভাবে অনুসরণ করতে হবে। এর মূল লক্ষ্য হলো বহু ভাষার উন্নয়ন ও জাতীয় সংহতি সাধন। NCF 2005-এ বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অবশ্যই হোম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হবে। প্রাথমিক শিক্ষা অবশ্যই হোম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হবে। দেশের সংখ্যালঘুদের ক্ষেত্রেও একই নীতি কার্যকারী হবে। পারিবারিক বা প্রথম ভাষা বা মাতৃভাষা, হোম ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং। বিদ্যালয়ে মাতৃভাষা বা হোম ল্যাঙ্গুয়েজ শিক্ষার কোনো বিকল্প নেই। শিশুরা ব্যক্তিগত স্তরে যোগাযোগের ভাষার দক্ষতা নিয়ে বিদ্যালয়ে আসে, কিন্তু বিদ্যালয়ই ভাষা শিক্ষার মাধ্যমে উচ্চতর বৌদ্ধিক বিকাশ ঘটে তার। আসলে ভাষা শিক্ষা শুধুমাত্র বিদ্যালয় ভাষা শিক্ষার ক্লাসের মধ্যে আবদ্ধ থাকবে না। বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত শিক্ষার ক্লাসও ভাষা শিক্ষার ক্লাসে পরিণত হতে পারে। অর্থাৎ কোনো শিশু যখন বিজ্ঞান শিখছে বা গণিত শিখছে সেখানেও কিন্তু সেই ভাষা শিখছে, সেই ভাষাটাও কিন্তু সাঙ্গীকরণ করা দরকার, ইন্টিগ্রেশন করা দরকার। ভারতের নানা ধরনের ও নানা মাত্রার ইংরাজি শিক্ষা প্রচলিত, কারণ শিক্ষকদের ইংরাজিতে দক্ষতা ও বিদ্যার্থীদের স্কুলের বাইরে ইংরাজি ভাষার ব্যবহার করতে হবে। ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট এবং ইংলিশ অ্যাজ এ মিডিয়াম দুইয়ের মধ্যেকার ফাঁক পূরণ করা জরুরি। ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট এবং ইংলিশ অ্যাজ এ মিডিয়াম এই দুইয়ের মধ্যেকার ফাঁক পূরণ করা জরুরি। গণিত শিক্ষার ক্ষেত্রে NCF যেটা বলেছে সেখানে বলা হয়েছে শিক্ষার্থীকে অবশ্যই কেন গণিত শিখছে সেটা বুঝতে হবে। বিভিন্ন মডেলস ব্যবহার করে শিক্ষার্থীদের গণিতের প্রতি উৎসাহ দিতে হবে এবং তারা যাতে বাস্তবসম্মত প্রবলেম সলভিংয়ের মধ্যে দিয়ে যায়, প্রবলেম সলভিংকে তারা যাতে গ্রহণ করে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। লার্নিং অবশ্যই অ্যাক্টিভ লার্নিং হবে এবং ম্যাথামেটিক্স লার্নিং এটা যাতে শিক্ষার্থীদের সিস্টেমেটিক, কনফিডেন্ট, সেলফ এভ্যালুয়েটেড করে তোলে সেই দিকে দেখতে হবে। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে NCF হচ্ছে যে ছাত্রছাত্রীদের যেন একটা ন্যাচারাল কিউরিওসিটি থাকে, সেটা গড়ে তুলতে হবে, অনুসন্ধিৎসু মন গড়ে তুলতে হবে। বিভিন্ন মেথডস সেগুলোকে যাতে তারা ভালোভাবে বুঝতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সায়েন্টিফিক নলেজ গঠনের দিকে লক্ষ্য রাখতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে হবে, সায়েন্টিফিক টেম্পারমেন্ট গড়ে তুলতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব বা সায়েন্টিফিক টেম্পারমেন্ট তৈরি করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং যেন তারা করতে পারে, যে কোনো ভয় ভীতি থেকে এবং বিভিন্ন কুসংস্কার থেকে তাদেরকে মুক্ত করতে হবে। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে NCF যেটা রেকমেন্ড করেছে সেটা হচ্ছে তাদের মধ্যে একটা প্রবলেম সলভিং এবিলিটি তৈরি করতে হবে, ক্রিয়েটিভ থিঙ্কিং তৈরি করতে হবে এবং তারা যাতে ভবিষ্যতের একটা সুনাগরিক হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে একটা প্রবলেম সলভিং এবিলিটি তৈরি করতে হবে, ক্রিয়েটিভ থিঙ্কিং তৈরি করতে হবে এবং তারা যাতে ভবিষ্যৎ প্রজন্মের সুনাগরিক হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য বিভিন্নভাবে ডেটা এবং ইনফরমেশন কালেকশন করতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন যে সার্ভে করা, সেই সার্ভে করায় উৎসাহ দিতে হবে। তারা যাতে বিভিন্ন বিষয়ের উপর উপসংহার লিখতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের নতুন যাতে অন্তর্দৃষ্টিমূলক একটা ভাবনা তৈরি হয়, ইনসাইটনেস তৈরি হয়, সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে। আর্ট এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টাল হেলথ যাতে সুস্থ থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তাদের মধ্যে কালচারাল হেরিটেজ তৈরি করতে হবে এবং তাদের মধ্যে অন্যের যে কাজ সেদিকে তাদের যাতে শ্রদ্ধাপূর্ণ একটা মানসিকতা তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন যাতে তাদের মধ্যে একটা ফিজিক্যাল ফিটনেস তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সাইকোসোশ্যাল ইস্যুসগুলোকে যাতে তারা সমাধান করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারা যাতে সমাজ এবং পরিবেশের সঙ্গে মিলিয়ে ঝুলে থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের মধ্যে যাতে বিভিন্ন রকম নর্মস, বিভিন্ন ভ্যালু, মূল্যবোধের সঞ্চার হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করবে, এর ফলে তাদের সামাজিকীকরণ হবে। তারা যাতে এনসিসি, রেড ক্রস, স্কাউটস ইত্যাদির মধ্যে অংশ নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ইমোশনাল এবং ফিজিক্যাল বিকাশ মানে প্রক্ষোভিক এবং শারীরিক বিকাশগুলিকে উন্নতি সাধন করতে হবে। শিক্ষার্থীর যাতে ইন্টেলিজেন্ট কোশেন্ট যাতে বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইন্টেলিজেন্ট কোশেন্ট যাতে বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ছাত্রছাত্রীদের যাতে ক্রিয়েটিভ থিঙ্কিং যাতে বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ক্রিয়েটিভ থিঙ্কিং যাতে বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের প্রত্যেকের ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। শিক্ষার্থীদের প্রত্যেকের ব্যক্তিগত যে মতামত সেটার প্রকাশে স্বাধীনতা দিতে হবে। ছাত্রছাত্রীদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের দিকে উৎসাহ দিতে হবে। ছাত্রছাত্রীদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের দিকে উৎসাহ দিতে হবে। এনসিএফ 2005 অনুযায়ী মূল্যায়নের উদ্দেশ্য। এনসিএফ 2005 অনুযায়ী বলা হয়েছে যে মূল্যায়ন হচ্ছে উদ্দেশ্যভিত্তিক। শিশুর অর্জিত জ্ঞানের বিস্তৃতি এবং মান যথাযথভাবে বোধগম্য হওয়া চাই। পাঠক্রম দ্বারা শিশুর সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, সামগ্রিক সত্তার বিকাশই হলো এর লক্ষ্য। পাঠ্যক্রমের দ্বারা শিশুর সৃজনশীলতা বিকাশ, উদ্ভাবনী শক্তি, সামগ্রিক সত্তার বিকাশই হলো এর লক্ষ্য। এগুলি শিশু আয়ত্ত করতে পারলো কিনা তা বোঝাই হচ্ছে মূল্যায়নের উদ্দেশ্য। মূল্যায়নের অন্যতম উদ্দেশ্য হলো কোনো বিষয়ে শিক্ষার্থীর মনোভাব, আগ্রহ, স্বাধীনভাবে দেখার ক্ষমতার মূল্যায়ন করা। শুধুমাত্র জ্ঞানের মূল্যায়ন নয়, মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর মনোভাব, আগ্রহ, স্বাধীনভাবে দেখার ক্ষমতা ইত্যাদি মূল্যায়ন করা। শিক্ষালাভ কতটা কার্যকারী হলো তার নির্ণয় করা। অর্জিত জ্ঞানের কার্যকারিতা নির্ণয় করা। শিক্ষার লক্ষ্য পূরণ কতটুকু হলো তা পরিমাপ করা। সামাজিকভাবে অর্জিত জ্ঞান কতটা প্রয়োগ করতে পারছে তা নির্ণয় করা। অভ্যাস প্রকাশ পর্যবেক্ষণ করা। শিক্ষার দ্বারা যথার্থ আগ্রহ মনোভাব গঠিত হলো কিনা তা নির্ণয় করা। মূল্যায়নে সামেটিভ মূল্যায়নের থেকে ফরমেটিভ মূল্যায়নের ওপর এনসিএফ 2005-এ গুরুত্ব দেওয়া হয়েছে। এনসিএফ 5-এ সামেটিভ মূল্যায়নের থেকে ফরমেটিভ মূল্যায়ন মানে কর্ম চলাকালীন মূল্যায়ন বা পাঠদান চলাকালীন মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়ন বা প্রস্তুতিকালীন মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি শিশু সম্পর্কে শিক্ষক পৃথকভাবে কিছুটা ভাবনা চিন্তা ব্যয় করবেন, এইটা এনসিএফে বলা হয়েছে। প্রতিটি শিশু সম্পর্কে শিক্ষক পৃথকভাবে কিছুটা সময় ব্যয় করবেন, এটা বলা হয়েছে। এই সময় শিক্ষার্থী কি শিখছে, কি কোন কাজ করার দরকার রয়েছে, কোনো উন্নতি হয়েছে কিনা এসবই জানতে হবে। শিক্ষকরা প্রতিটি শিশুর বিকাশ সম্পর্কে পৃথকভাবে চিন্তা করবেন এবং তাদের অসুবিধাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় বিধান দেবেন। শিশুর সমস্যা জানার জন্য বিশেষ পরীক্ষা করার প্রয়োজন নেই। এক্ষেত্রে শিক্ষক প্রতিদিনকার শিক্ষাদানের মাধ্যমেই পর্যবেক্ষণ করবেন এবং তার ভিত্তিতে শিশুদের মানের মূল্যায়ন করবেন। এই প্রক্রিয়া একই সঙ্গে বহমান থাকবে। শিশুর সমস্যা জানার জন্য বিশেষ পরীক্ষার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে শিক্ষক প্রতিদিনের শিক্ষাদানের মাধ্যমেই পর্যবেক্ষণ করবেন এবং তার ভিত্তিতে শিশুদের মানের মূল্যায়ন করবেন। এই প্রক্রিয়া একই সঙ্গে বহমান থাকবে। শিক্ষক প্রতিদিন তার দিনলিপিতে বা ডায়েরিতে শিক্ষার্থীদের প্রতি তার মূল্যায়ন লিপিবদ্ধ করে রাখবেন। প্রতিদিন শিক্ষার্থীর দুর্বলতা, পারদর্শিতা লিখে রাখলে তা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের কাছেই শিক্ষাদানের অগ্রগতি পর্যালোচনায় সহায়তা করবে। এইভাবে পড়ানোর সময় শিক্ষক নিজেই সব সমস্যা অনুধাবন করতে পারবেন এবং সমস্যা সমাধানেরও চেষ্টা করবেন। শিক্ষককে মনে রাখতে হবে শিক্ষাদানের এই প্রক্রিয়া অত্যন্ত নমনীয় এবং শিক্ষার্থীও তাদের জ্ঞানের সাপেক্ষে সদা পরিবর্তনশীল। শিক্ষকের কাজ। প্রস্তুতিকালীন মূল্যায়ন বাস্তবায়নে শিক্ষক যা করবেন সেগুলো হচ্ছে পাঠ চলাকালীন প্রতিটি পাঠ্যাংশের প্রত্যয়িত শিখন সামর্থ্যগুলি কী পরিমাণে আয়ত্ত হয়েছে, লার্নিং আউটকাম কী পরিমাণে আয়ত্ত হয়েছে তা কর্ম চলাকালীন সে সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন। শিক্ষার্থীদের উন্নতি ও শিক্ষণে ভ্রান্তি ধারণাকে দূর করার জন্য শিক্ষক ফরম্যাটিভ ইভ্যালুয়েশন করবেন। শিক্ষক ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করবেন। শিক্ষার্থীদের শ্রেণীতে নান্দনিকতা ও সৃষ্টিশীলতার কাজে উৎসাহ দেবেন। শিক্ষার্থী যাতে বিষয় ব্যাখ্যা ও অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন, অর্থাৎ প্রয়োগমূলক দক্ষতার দিকে বিশেষ লক্ষ্য রাখবেন। শিক্ষার্থী বিষয় আয়ত্ত করবে, প্রশ্ন করবে, কোনো কৌতূহলী বিষয় হলে শিক্ষকের কাছে তা মেটানোর চেষ্টা করবে। শিক্ষক যথাযথভাবে সেটা সাহায্য করবেন। প্রস্তুতিকালীন মূল্যায়নের 5টি সূচক বা ইন্ডিকেটর রয়েছে। সেগুলো হলো পার্টিসিপেশন, কোষগ্রহণ করা, প্রশ্ন ও অনুসন্ধান করা, কোয়েশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, সমানুভূতি ও সহযোগিতা, এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন, সমানুভূতি এবং সহযোগিতা, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ, অ্যাস্থেটিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন।
এইভাবে পিকক মডেল তৈরি করা হয়েছে। পিকক মানে পি মানে পার্টিসিপেশন, ই মানে এক্সপেরিমেন্টেশন, এ মানে অ্যাপ্লিকেশন, সিও মানে হচ্ছে কোঅপারেশন, সিও মানে হচ্ছে কোঅপারেশন, সি মানে হচ্ছে ক্রিয়েশন, সি মানে হচ্ছে ক্রিয়েশন, অর্থাৎ হচ্ছে অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে নান্দনিকতা। এনসিএফ 2005 অনুযায়ী পাঠদানের পর মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশনের কার্যকারিতা। পাঠদানের পর মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশনের কার্যকারিতা এনসিএফ 2005 অনুযায়ী। পাঠ গ্রহণের পর শিক্ষার্থী কতটা জানলো তা পরিমাপের জন্য যেগুলি স্বীকৃত পদ্ধতি তার ভিত্তিতেই প্রস্তুত করতে হবে। কেবলমাত্র স্থির স্মরণশক্তি, পাঠ্যপুস্তকের জ্ঞান উগড়ে দেওয়ার ক্ষমতাকেই বিচার করা হবে তা নয়। জ্ঞানভিত্তিক বিষয়ের ক্ষেত্রে পরখ করার অর্থ হলো শিশু কি শিখেছে এবং অর্জিত জ্ঞানকে তারা কতটা কাজে লাগাতে পারছে তার পরিমাপ করা। শিশু কি শিখেছে এবং অর্জিত জ্ঞানকে কতটা কাজে লাগাতে পারছে তার পরিমাপ করা। মূল্যায়নের জন্য যে প্রশ্নাবলী তৈরি হবে সেগুলি এমন হবে যাতে পাঠ্যপুস্তকে যা লেখা রয়েছে তার বাইরেও কিছু লেখা যায়। মূল্যায়নের প্রশ্নাবলী এমন হবে যাতে পাঠ্যপুস্তকে যা লেখা আছে তার বাইরেও কিছু লেখা বা বলা যায়। শিশু পাঠ্যপুস্তকের বাইরের কিছু লেখা বা বলার চেষ্টা করলে কোনো শিক্ষক তা মেনে নেন না। এতে শিশুর জ্ঞান সীমাবদ্ধ হয়ে পড়ে। এই প্রবণতা ত্যাগ করতে হবে। শিশু পাঠ্যপুস্তকের বাইরে কিছু লেখা বা চেষ্টা করলে বা বলার চেষ্টা করলে শিক্ষক তা মেনে নেন না। এতে শিশুর জ্ঞান সীমাবদ্ধ হয়ে পড়ে। এই প্রবণতা শিক্ষককে ত্যাগ করতে হবে। মূল্যায়নের জন্য যে প্রশ্নপত্র তৈরি হবে তা শিক্ষকেরা গভীর অনুশীলন করে প্রশ্ন তৈরি করবেন। পাঠ্যপুস্তকে যে তথ্য বা যুক্তি আছে তার ব্যাখ্যা ও প্রয়োগের উপর শিক্ষক গুরুত্ব দেবেন। পাঠ্যপুস্তকে যে যুক্তি ও ব্যাখ্যা আছে তার প্রয়োগের ওপর শিক্ষক নজর দেবেন। তাহলেই পাঠদানের পর মূল্যায়ন সফল হবে। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর ভুল হলে সংশোধন করে দিতে হবে। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর ভুল হলে সংশোধন করে দিতে হবে। সংশোধিত উত্তরপত্র শিক্ষার্থীরা যাতে হাতে পাওয়ার পর তারা তা আবার লিখতে পারবে এবং ওই লেখার আবার পুনর্মূল্যায়ন হবে। অর্থাৎ মূল্যায়ন, সংশোধন, আবার পুনর্মূল্যায়ন। প্রাক প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মনে প্রতিযোগিতার বীজ বপন করা হয়। এই সময় থেকেই শিক্ষার্থী বিষয়ের ভাষা জ্ঞান অর্জন করে। এর সাহায্যে অতি সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু যত সময় যায় তত শিশুর নিজস্বতা প্রমাণ করতে ব্যর্থ হয়। শ্রেণীকক্ষের এই অস্বাস্থ্যকর পরিস্থিতিতে শিক্ষার্থীরা পরবর্তীকালে ব্যক্তিকেন্দ্রিক আত্মসর্বস্ব হয়ে পড়ে। শিক্ষক এই বিষয়গুলি নজর রাখবেন। মানে একটা শিক্ষার্থীর নিজস্ব মানে ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালিস্টিক এবং তারা নিজস্ব গতিতেই তারা শিক্ষা লপ্ত করে, সেইটার কথাই বলা হয়েছে। পাঠদানের পর মূল্যায়নের যে শ্রেণীবিভাগগুলি করা হয়েছে, যেমন তাৎক্ষণিক মূল্যায়ন। শ্রেণীকক্ষে পাঠদানের সঙ্গে সঙ্গে মূল্যায়ন করা হয়। একক মূল্যায়ন, নির্দিষ্ট পাঠক্রম বিভিন্ন এককে বিভক্ত করা হয়, এরপর মূল্যায়ন করা হয়। একক ইউনিট ইভ্যালুয়েশন। তাৎক্ষণিক ইভ্যালুয়েশন, ইমিডিয়েট ইভ্যালুয়েশন। পার্বিক মূল্যায়ন, বিভিন্ন পর্ব করে, মানে সেমিস্টার ওয়াইজ মূল্যায়ন। সাময়িক মূল্যায়ন, শিক্ষাবর্ষে কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন করা। আর হচ্ছে সামগ্রিক মূল্যায়ন।